এর বাইরে যে কোনো নাগরিক পরিচয় থাকতে পারে সেই পরিচয় কিন্তু আমরা ভুলতে বসেছিলাম। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যের কর্মচারী নামক এই রাজ্যের শিক্ষিত সমাজকে একটা পৃথক একটা জায়গায় নিয়ে এসে ফেললো যে আমরা আমাদের শ্রেণী চরিত্রটা কি না, আমরা সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী। আমাদের কোনো দলীয় আনুগত্য নেই। আমাদের আনুগত্য যদি কিছু থেকে থাকে সেটা সাধারণ মানুষের কাছে আর আমাদের অধিকারের কাছে। এই মূল্যবোধ নিয়েই আমরা বিগত 13 মাস ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছি। চালাতে চালাতে কি দেখেছি, যে ধর্মঘটের অধিকারকে এই সরকার খুব সুচারুভাবে কেড়ে নিয়েছিল। তিনি নিজের ইচ্ছা মতো ছুটি দিলে আপনি ছুটি ভোগ করতে পারবেন, কিন্তু আপনার অধিকারের জন্য যদি ধর্মঘট করতে যান তাহলে তিনি খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই ধর্মঘটের অধিকারটাকে আমরা গত বছর প্রতিষ্ঠা করেছিলাম। সরকার কিন্তু কিছু করতে পারে, আইনগতভাবে কিছু করতেও পারতো না, কোনো কালেই করার ক্ষমতা ছিল না, কারণ ধর্মঘট করাটা তো আমাদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। কিন্তু অধিকার হারিয়ে, নিজেদের আত্মপরিচয় হারিয়ে ফেললে যা হয়, আমাদের সেই অবস্থাটাই প্রাপ্ত হয়েছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ যেন সেই ঘুম ভাঙা সমাজটাকে, সেই ঘুম ভাঙা জাতিটাকে কোথাও যেন ভোরের গান শুনিয়ে একটু জাগিয়ে তুলেছে। এখন আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, ধর্মঘট করলে কিছু করার ক্ষমতা সরকারের নেই, কারণ ডিআরও রুল আছে। সেই ডিআরও রুল অনুযায়ী একদিনের বেতন কাটার বেশি আর কিচ্ছু করার প্রভিশন নেই। সেটা স্থায়ী অস্থায়ী সকল কর্মচারী, শিক্ষক অশিক্ষক সমস্ত সকল কর্মচারীদের জন্য লাগু। এর বাইরে আমরা কি পেয়েছি, কর্মচারীরা যে সরকারের একটা অংশ, তাদের যে মানে এই সরকারটাকে যে তারাই চালিয়ে নিয়ে চলেন এবং এই সরকারের ফাংশনিং এ যে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই বিষয়টাকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছি। আর কি পেরেছি, সরকারের চোখে চোখ রেখে নিজেদের দাবির কথাগুলোকে জানাতে। আমি জানি না যে এর পূর্বে কোনকালে একটা বৈঠকের মধ্যে মুখ্য সচিব, গৃহ সচিব, অর্থ সচিবকে একটা বারও স্যার উপাধিতে ভূষিত না করে কর্মচারীরা তাদের কথাগুলোকে জানিয়ে আসতে পেরেছেন। আমরা কিন্তু জানিয়েছি 40 মিনিটের বৈঠকে তারা একটা কোনো কথা জিজ্ঞাসার উত্তর দিতে পারেননি, কারণ আমরা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো করেছিলাম তার একটা উত্তর ছিল না, যেটা ছিল রাজনীতির এজেন্টদের মতো কথা। মুখ্য সচিবের মুখ থেকে আমরা শুনেছিলাম যে কি করে দেব, কেন্দ্রের কাছে এত বকেয়া আছে। আমরা তখন হাসতে হাসতে বলেছিলাম যে সেগুলো তো প্রজেক্ট বেসড বকেয়া, সেখানে দুর্নীতির অভিযোগ আছে, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু কর্মচারীদের বেতন ভাতা খাতে তো কেন্দ্র থেকে পয়সাটা নিয়ে আসে, গ্রান্ট। আমরা তারপরে দিল্লি থেকে একটা তথ্য পেলাম যে অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার জানিয়েছিল 2023-24 অর্থবর্ষের জন্য যে মশাই, আমার কর্মচারীদেরকে বেতন এবং পেনশন দিতে 73,000 কোটি টাকা খরচা হবে। বাজেটে কি দেখা, বাজেটে বরাদ্দ হয়েছে 64,000 কোটি টাকা, সেই টাকাটাও খরচা হয়নি। তাহলে এই বাকি যে 9,000 কোটি টাকা তুমি বাড়তি দেখিয়ে কেন্দ্রের ভাগটাকে তুমি নিয়ে এলে, সেই টাকাটা কোথায় গেল? সেই প্রশ্ন কিন্তু আমরা করেছি, তারপর আর উত্তর দিতে পারেননি। আজ করতে পেরেছি। যখন আমরা বসেছিলাম সিপিএম এর দালাল হিসেবে শুরু করেছিলাম, তারপরে সিপিএম আর কংগ্রেস যুক্ত হয়েছিল, তারপরে সিপিএম কংগ্রেস বিজেপি যুক্ত হল। যখন দেখছি কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তারা একটা নতুন থিওরি নিয়ে এলেন যে এরা তো সপ্তাহে একটা দিন করে মাছ ভাত খেতে পায়, সাধারণ মানুষের জন্য ডাল ভাতের ব্যবস্থা করছি আমরা। থিওরিটা দিচ্ছেন কে? যিনি নাকি ট্রেড ইউনিয়ন। এই 1 মাস আগে তিনি আবার পাল্টে খেয়ে বললেন যে না, ডিএটা অধিকার নয়, অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধিটা অধিকার নয়। সেটা আমরা কি করে বলি? আমি তো একজন ট্রেড ইউনিয়ন নেতা। মনে ছিল না তখন? অর্থাৎ কর্মচারীরা যে চাপ দিয়ে তাদের অবস্থান বদল বারবার করে করাচ্ছেন, সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। এবার একটা অন্য রাজ্যের প্রেক্ষাপটে দেখা যাক। সব রাজ্য পারে, সব রাজ্য ডিএ দেওয়ার পরেও এই যে যারা ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেওয়া হয়, তাদেরকে একটু সংশোধন করিয়ে দিই। মধ্যপ্রদেশেও লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প আছে, লাডলি বেহেন 2000 টাকা করে পায় সেখানে।
মধ্যপ্রদেশে আমাদের মতো এত ইনকাম নেই সরকারের, অনেক পিছিয়ে থাকা একটা রাজ্য, তারপরেও সেখানে কেন্দ্রের হারে এআইসিপিআই মেনে ডিএফআই অস্থায়ী কর্মচারীদের বেতন এখানকার থেকে অনেক বেশি, শূন্য পদগুলোতে নিয়োগ হয়, আমরা কোনো কিছুই পারি না। পাশের রাজ্য বিহারে দেখা যায় আমাদের থেকে জিএসটি কালেকশন মাসে 1000 কোটি টাকা করে কম, মানে বছরে 12,000 কোটি টাকার বেশি তাদের জিএসটি কালেকশন কম। মদ থেকে ইনকাম শূন্য, মদ থেকে পশ্চিমবঙ্গ সরকার বছরে 18,000 কোটি টাকার মতো ইনকাম করে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদ থেকে তাদের খুব বেশি ইনকাম হয় না, কারণ খুব বেশি প্রাকৃতিক সম্পদ তাদের নেই বিহারে। বিহারের জনসংখ্যা আমাদের থেকে বেশি, তারপরেও বিহার সরকার এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএ দেয়, তারপরেও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ এই বিধানসভা ভোটের মুখে মুখে 10 লক্ষ নতুন নিয়োগ করে। আর পশ্চিমবঙ্গে উনি ভাবেন যে একজন এমবিবিএস ডাক্তার তিনি 10,000 টাকায় কাজ করবেন, কলকাতা কর্পোরেশনে হয়েছে। একজন প্রফেসর তিনি 3,000 টাকায় কাজ করবেন বাঁকুড়া ইউনিভার্সিটি। একজন ঝাড়ুদার তিনি 5,000 টাকা পাবেন, এটা বাঁকুড়া ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যত শিক্ষিত হবেন, আমার চটির নিচে পিষে দিয়ে আপনাকে শহীদ মিনার গ্রাউন্ডে বসিয়ে রাখবো উদ্বাস্তু হিসেবে। এই যে সমস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে এবং আমরা অন্য রাজ্যের যে আন্দোলনের ধারা তাকে অনুসরণ করে ভোটের মুখেই ধর্মঘটের ডাক দিয়েছি। আগামী 6 এবং 7 তারিখ 2 দিনের ধর্মঘট। আমরা বলছি যে প্রতিষ্ঠা করতে ধর্মের ঘট, ধর্মঘট ধর্মঘট। ধর্মের ঘট বলতে আমরা মনে করছি যে এই রাজ্যের মানুষের যে অধিকার সেটাকেই আমরা ধর্ম বলছি, নাগরিক অধিকার। একটা ছেলে মেয়ে সে সুশিক্ষা পাবে, সুশিক্ষা বলতে যথেষ্ট পরিমাণ শিক্ষক থাকবেন, তার পরিকাঠামো থাকবে, শিক্ষান্তে সে তার মেধার পরিচয় দিয়ে সরকারি চাকরিগুলোতে অন্তত নিজের মেধার সুযোগ দিয়ে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করাতে পারবেন। সেই জায়গাটা শুনুন, আপনি সাদা খাতা দিয়েও পরেও চাকরি পেতে পারেন, আবার খাতা ভর্তি করে লেখার পরেও আপনি শহীদ মিনারে বসে থাকতে হতে পারে। আপনি চাকরি পাওয়ার পরেও তার অধিকারগুলোকে আপনি কাজ করবেন, যতটুকু কাজ করবেন তার অনুযায়ী আপনি পারিশ্রমিক পাবেন, এটা তো অধিকারের মধ্যে পড়ে। একজন মুমূর্ষ মানুষ, রোগী, হসপিটালে গেলে যেন ডাক্তার নার্স সহ চিকিৎসাটা পান। আমরা কি দেখছি বাঁকুড়া বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে কেন্দ্রীয় প্রজেক্ট ক্যান্সার সেন্টার হবে, একটা 4 তলা বিল্ডিং করার জন্য এসছে 48 কোটি টাকা। আমার কাছে ছবি আছে মোবাইলে। 3 তলার ছাদ ঢালাই হচ্ছে, 1 তলা আন্ডারগ্রাউন্ডে আছে, আন্ডারগ্রাউন্ডে সমস্ত পিলার ফেটে গেছে, এখনো কমপ্লিট হয়নি। 48 কোটি টাকা, 1 কোটি টাকা 2 কোটি টাকা নয়, সমস্তটা কেন্দ্রের টাকা। 3টে মেডিকেল কলেজে এই কাজ চলছে, 3টে জায়গাতেই এই একই অবস্থা। বলে যে কোথাও কোথাও 16 ভাগে 1 ভাগ সিমেন্ট দেওয়া হচ্ছে, 16 ভাগ বালি 1 ভাগ সিমেন্ট। এই যে পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, আমরা বলছিলাম যে বিগত 1টা বছর ধরে আমরা বলে এসেছি যে এই রাজ্যে কোনো বুদ্ধিজীবী নেই, এই রাজ্যে বুদ্ধিজীবী হচ্ছেন এই রাজ্যের শিক্ষিত মানুষ যারা সরকারি চাকরি করেন এবং যারা বঞ্চিত হয়ে আছে, তারাই প্রকৃত বুদ্ধিজীবী। তার প্রমাণ কি? স্ট্যাম্পটা কোথায় পড়লো জানেন তো? আপনারা বহুবার শুনেছেন আমাদের মুখে যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে এমনকি ধান পোতার কাজে, রাজমিস্ত্রির কাজে, রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে অন্য রাজ্যে পাড়ি দিতে হয়। দুর্ভাগ্যটা এমনই, ওই অন্য রাজ্য থেকে এখানে ধান পোতার কাজে আসছে না। বিহারের ছেলে মেয়েরা আসে নাকি? ঝাড়খণ্ডের লোকেরা এখানে ধান করতে আসে, কোথাও পেয়েছেন? আছে এরকম যদি নজির পেয়ে থাকেন যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আসছে। যে কোনো পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাচ্ছে ট্রেন দেখুন, ভর্তি করে করে আমাদের